আমার বিয়ে হয়েছে ইতালির প্রবাসী ছেলের সাথে, কিন্তু এই বিয়েতে আমি কিছুতে রাজি ছিলাম না। বিয়ের আগে কিন্তু আমার একটা ছেলের সাথে 3 বছরের রিলেশন ছিল। সেই কথা কিন্তু আমি আমার মা বাবাকে জানাইছিলাম, কিন্তু আমার মা বাবা কিছুতে রাজি হয় নাই। মানে বর্তমান এখন যে আমার হাজবেন্ড, সে কিন্তু ইতালি থাকে, তো তার ইতালি থাকাতে কিন্তু তার অনেক টাকা পয়সা হবে। তো এইসব টাকা পয়সা দেখে কিন্তু আমার মা বাবা ইতালি প্রবাসী ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দিছে। তো বিয়ের পর কিন্তু আমি ঠিকঠাক শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে আসার পর না, আমি আমার স্বামীকে কিছুতে মেনে নিতে পারতেছি না। বারবার আমার ওই প্রেমিকের কথা মনে পড়তেছে, মানে আমার বয়ফ্রেন্ডের কথা মনে পড়তেছে। আমি তাকে কিছুতেই বলতে পারতেছি না, মানে সংসারে কোনো মতে মন দিতে পারতেছি না। তো এইসব দেখে না আমার বর্তমান স্বামী আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার কি হয়েছে, তোমার কোনো সমস্যা, মানে তুমি আমাকে খুলে সবকিছু বলতে পারো। তারপর আমি তাকে বললাম যে দেখো, আমার না তোমাকে বিয়ে করার আগে একটা ছেলের সাথে রিলেশন ছিল 3 বছরের। তো আমি না ওকে বলতে পারতেছি না, ওর কথা মনে পড়তেছে, তাই কিন্তু আমি আপনাকেও সময় দিতে পারতেছি না, বা আপনাকেও আমার ভালো লাগতেছে না। তো তখন আমার ইতালি প্রবাসী হাজবেন্ড আমাকে বলতেছে, আচ্ছা সমস্যা নাই, বিয়ের আগে কিন্তু এরকম সবারই থাকে, আপনি কিন্তু আস্তে আস্তে আপনার এক্স বয়ফ্রেন্ডকে ভুলে যাবেন, আপনি আমার সাথে সংসার করতে থাকুন, দেখবেন ঠিক ভুলে যাবেন। তো এভাবে কিন্তু আমি ইতালি প্রবাসী হাজবেন্ডের সাথে সংসার করতেছিলাম বিয়ের পর 6 মাস। তো 6 মাস পরে কিন্তু সে ইতালিতে চলে যায়। তো ইতালিতে যখন সে চলে যাচ্ছে, তখন কিন্তু আমার মানে 3 মাসের অন্তঃসত্ত্বা। তো আমার হাজবেন্ড যখন ইতালিতে চলে গেছে, তো ইতালিতে চলে যাওয়ার পর না আমার না একা একা ভালো লাগতো না। তো তখন আমি কি করলাম জানেন, তখন কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিলাম। তো আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছিলাম যে বোকার মতো, যে দেখো আমার হাজবেন্ড তো ইতালিতে চলে গেছে, তুমি এখন আসো, এসে আমাকে নিয়ে যাও তোমার কাছে। তারপর আমার বয়ফ্রেন্ড আমাকে বলতেছে যে আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি এভাবে খালি হাত আসলে কিভাবে হবে, তোমার স্বর্ণ গহনা যা কিছু আছে, যা টাকা পয়সা আছে, সবকিছু নিয়ে তুমি আমার সাথে চলে আসো। তারপর আমিও কিন্তু বোকার মতো ওর কথা শুনে স্বর্ণ গহনা সবকিছু নিয়ে কিন্তু আমি ওর সাথে পালিয়ে চলে আসলাম ঢাকাতে। বগুড়া থেকে ঢাকাতে চলে আসলাম। তো ঢাকাতে আসার পর কিন্তু আমরা একটা বাড়ি ভাড়া নিলাম। তো বাড়ি ভাড়ার মধ্যে কিন্তু আমরা দুজনেই থাকতাম। তো ও কিন্তু একটা গার্মেন্টসের জব নিয়েছে। তো এভাবে কিন্তু সুখে সংসার করতেছি আমরা দুইজনে। তো 1 বছর যখন হয়েছে, তখন কিন্তু আমার বেবিটা হয়ে গেছে। তো বেবিটা হয়ে যাওয়ার পর না আমার একটা বড় একটা অসুখ ধরা পড়ছে। তো ওই অসুখটা অপারেশন করতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন। তখন আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে দেখো, আমাদের তো এত টাকা পয়সা নাই, তো আমি এতগুলো টাকা দিয়ে আমি অপারেশন কিভাবে করব। তো আমার যা টাকা পয়সা জমা আছে, যা গহনা আছে, আমি ওগুলা বিক্রি করে দিয়ে কিন্তু অপারেশনটা করে ফেলবো। তখন কিন্তু আমার মানে যে বয়ফ্রেন্ড, যে এখন আমার হাজবেন্ড হয়েছে, সে বলতেছে আচ্ছা সমস্যা নাই, তুমি হসপিটালে ভর্তি হও, হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু আমি সবকিছু বিক্রি করে তোমার অপারেশনটা করাই দিব। আমার বাচ্চাকে কিন্তু একটা পাশের বাড়ির আন্টির কাছে আমি রেখে আসলাম। তো আমাকে সে হসপিটালে ভর্তি করাই দেয়, এবং সে আমাকে বলতেছে তুমি এখানে থাকো, আমি গহনাগুলা বিক্রি করে আসতে। সে যে আমাকে বললো আমি গহনা বিক্রি করে আসতেছি, কিন্তু সে আর আসে নাই। আমার গহনা, আমার জমানোর টাকা সবকিছু নিয়ে সে পালিয়ে চলে গেছে। আজকে আমার এই কুলে গেছে, ওই কুলে গেছে। এখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আমি আমার অপারেশনটা করাইতে পারলাম না। আজকে আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। সো এই গল্পটা ছিল একটা আপুর জীবনের বাস্তব কাহিনী। আসলে কিন্তু আমরা মেয়েরা বুঝি না, মেয়েরা জীবনের সবচেয়ে বড় ভুল করি, মা বাবাকে অবিশ্বাস করে। আমাদের মা বাবা চায় কিন্তু আমাদের ভালো।